মাঝে আর মাত্র কয়েকটা দিন বলা যেতে পারে, সামনেই এ রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের পর সমস্ত দিক যদি ঠিক থাকে, তাহলে ডিসেম্বর মাসের কোনো এক সময়, হয়তো মধ্যবর্তী সময়ের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হয়ে যাবে। সেই বিষয়টাকে মাথায় রেখে ইতিমধ্যেই ভোট অফ অ্যাকাউন্টস পেশ করেছে এ রাজ্যের বর্তমান সরকার। বলা যেতে পারে এই সরকারের এটাই শেষ বাজেট। অনুরূপভাবে কলকাতা পুরসভার পক্ষ থেকেও নাগরিক পরিষেবা শহর কলকাতার মানুষের জন্য অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এই যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো 2026, সেই বাজেটের এফেক্টও কিন্তু আগামী ডিসেম্বর মাস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কলকাতা পুরসভার এই নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বজায় থাকবে। ফলে শহর কলকাতার মানুষের মনে একটা এক্সপেকটেশন কি হয়, শহর কলকাতার পুরো পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এবং শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কোন দিশা রাখেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম, বা শহরের ডেভেলপমেন্টের জন্য কি কি চিন্তা ভাবনা রয়েছে, কত টাকা বাজেটে অ্যালোকেশন করা হচ্ছে, এই বিষয়টার দিকে মানুষের চোখ ছিল। সেই মতোই বাজেট অধিবেশন শুরু হয় শুক্রবার। বাজেট অধিবেশনে পেশ করেন মাননীয় মেয়র ফিরহাদ হাকিম। সোম এবং মঙ্গলবার বাজেটের ওপর তর্ক বিতর্ক এবং পর্যালোচনা শুরু হয়। সোমবারটা যদিও তালে গোলে ঠিকঠাক চলছিল বাজেটের ওপর আলোচনা, কিন্তু রবিবার অর্থাৎ বাজেট অধিবেশনের পর্যালোচনার শেষ দিন, সেই বাজেট অধিবেশনের পর্যালোচনার শেষ দিনের রিসেস আওয়ার্সের পর থেকে দেখা গেল যে শহর কলকাতার মানুষের জন্য বাজেট অ্যালোকেশন কী হবে, কত টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, কলকাতা পুরসভার নাগরিক পরিবেশ বা নাগরিক পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণে কলকাতা পুরসভার হাতে কর্মচারী বা কর্মী আছে কি না, শূন্য পদ কটি রয়েছে, সেই শূন্য পদ পূরণ করার জন্য কলকাতা পুরসভা কী কী ব্যবস্থা নিয়েছে, এইসব আলোচনায় উঠে আসার ব্যাপার ছিল। কিন্তু সময় যত গড়িয়েছে ওই রাজনীতি বড়ই বালা। ফলে বাজেট অধিবেশনের শেষে যখন মেয়র ফিরহাদ হাকিম তার বক্তব্য রাখতে উঠলেন, তিনি বক্তব্যটা শুরুটা ঠিক করেছিলেন, কিন্তু মাঝ রাস্তায় এসে তাল কাটবে। কীরকম ব্যাপার না, ফিরহাদ হাকিম কথা বলতে বলতে সজল ঘোষ বা বিজেপির কাউন্সিলররা, বিরোধী দলে যারা রয়েছেন তারা যে আসনে রয়েছেন সেই আসনের দিকে তাকিয়ে ফিরহাদ হাকিম বলেন যে সজল এই মুহূর্তে যে চেয়ারে বসে রয়েছে, একটা সময় আমরা যখন বিরোধী দলে ছিলাম কলকাতা পুরসভায়, সেই সময় আমিও ওই চেয়ারে বসতাম এবং এই সব বাজেট আলোচনায় বিরোধিতা করতাম, কিন্তু গঠনমূলক আলোচনা করতাম, যেটা কিনা সজলরা করছে না বা সজল ঘোষ করছে না। সেই সময় আমি মেয়র ছিলাম না। তো পাল্টা সজল ঘোষও সেখান থেকে একটি মন্তব্য করেন, বললেন আজকে আমি বিরোধী দলে বসে আছি, তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চাইলেন যে আগামী দিনে আমি মেয়র হচ্ছি বা আপনার চেয়ারে গিয়ে বসছি। এইটা শুনেই ফিরহাদ হাকিম কিছুটা ক্রুদ্ধ হলেন, তার বক্তব্য সেটা প্রকাশ পেল। তিনি বললেন সজলের উদ্দেশ্যে যে এটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে তোমরা কোনোদিন এই শাসক দলের হয়ে এই কলকাতা পুরসভা গঠন করতে পারবে না, তুমি যে দলে আছো তার কারণ তুমি আদর্শচ্যুত হয়েছো, তুমি দল ত্যাগ করেছো। এই পাল্টিবাজদের শহর কলকাতার মানুষ আর ক্ষমতার আসনে বসাবে না। ফলে এই সজল ঘোষ বা বিরোধী দল বিজেপির যে নৈতিক অবক্ষয় বা এই জাতীয় তাদের যে অবক্ষয়ের রাজনীতির মধ্যে তারা পড়েছে, এটাকেই তিনি এস্টাবলিশ করতে চেয়েছেন।
পাল্টা হিসাবে সজল ঘোষও পেঁচিয়ে যাবার মানুষ নন। তিনিও মনে করিয়ে দিয়েছেন যে আমি আদর্শচ্যুত হইনি, বরং আদর্শচ্যুত হয়েছিল তৎকালীন আমার দল। তাই আদর্শ বাঁচাবার লক্ষ্যেই আমি এই দলকে ত্যাগ করে আমি বিজেপিতে গিয়েছি, নিজের আদর্শকে বাঁচাবো। পাশাপাশি আপনি যে আদর্শের কথা বলছেন, সেই আদর্শচ্যুত আপনিও হয়েছেন। তার কারণ হিসাবে সজল ঘোষ বলেছেন, এক সময় আপনি জোড়াপাতায় দাঁড়িয়েছেন, তারপর আপনি কলকাতা পুরসভার অন্দরে যখন এসেছেন তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলেমিশে পাশাপাশি বসে আপনি এই তৃণমূলের বোর্ডের অংশ হয়েছেন। পরবর্তী ক্ষেত্রে আপনি জোড়াপাতা এবং জোড়া ফুল মিলে গিয়ে আপনি জোড়া ফুলের ক্যান্ডিডেট হয়েছেন। শুধু তাই নয়, ক্যান্ডিডেট হওয়ার লক্ষ্যে একটা সময় আপনি আপনার দলনেত্রী তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই টালির চালি ঢিলও মেরেছেন, সেটা মনে করিয়ে দিয়েছে সজল ঘোষ। ফলে সব মিলিয়ে বাদ অনুবাদ একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হলো। এবং আবার বাজেটের কথা বলতে বলতে পরবর্তী সময় ফের আবার সজল ঘোষকে দেখিয়ে ফিরহাদ হাকিম এই জাতীয় আবার একটি মন্তব্য করেন। ফলে আবার সজল ঘোষের দিক থেকে এই মেয়র ফিরহাদ হাকিমের দিকে টিকা টিপ্পণী ছুটে আসে। ফলে দিনের শেষে এই যে শহর কলকাতার মানুষের যে এক্সপেকটেশন ছিল, শহর কলকাতার নাগরিক পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কলকাতা পুরসভার যে ভূমিকা, তার যে গুরুত্ব, তার যে বাজেট অ্যালোকেশন, সেটা নিয়ে পরিষ্কার একটা মত যদি মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ করতেন, আখেরে কলকাতাবাসী বা শহরবাসীরই প্রায় উপকৃত হতো বলে মনে করছে রাজনৈতিক। পাশাপাশি কলকাতা পুরসভাকে যারা চালান, অর্থাৎ সেই আধিকারিকরা, তারাও একটা নির্দিষ্ট দিশা দেখার বা ধরার চেষ্টা করছিল। তাদের কাছেও এই বাজেট অ্যালোকেশন বা এই বাজেটের গুরুত্ব অপরিসীম ছিল। তারাও ভাবছিলেন যে কোন কোন দপ্তর, কোন কোন বিষয়ে, কোন কোন খাতে কতটা বাজেট অ্যালোকেশন এবং কি কি লক্ষ্য বা ভিশন রয়েছে কলকাতা পুরসভার এই মুহূর্তে বা বর্তমান এই পুরো বোর্ডের মেয়রের বক্তব্যের মাধ্যমে তা প্রতিফলিত হলে আখেরে তাদের ভবিষ্যতে কাজ করতে সুবিধে হবে, অন্তত পরবর্তী বোর্ড তৈরি হওয়া পর্যন্ত। কিন্তু ওই রাজনীতি বড়ই বালা, ফলে সব মিলিয়ে ওই গোল গোল ব্যাপার অশ্বডিম্ব টাইপেরই একটা প্রশমিত হয়েছে বলা যেতে পারে। গোল গোল বিষয় এই কারণে, ওই 111 কোটি টাকা বাজেটে ঘাটতি দেখানো হচ্ছে, যা কিনা বিগত বছরগুলোর বা বিগত যে বাজেট অ্যালোকেশনে ঘাটতির পরিমাণের থেকে কিছুটা কম। তাতে হলোটা কি? কলকাতা পুরসভার বাজেট অ্যালোকেশন বরাবর নাকি ঘাটতির মধ্যে দিয়েই চলছে বলে একটা সময় ওই মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। ব্রিটিশরাও যখন এই কলকাতা কর্পোরেশন চালিয়ে গেছিল, তাদেরও নাকি বাজেট অ্যালোকেশনে ওই 111 কোটি টাকা না হলেও তা সেই সময় বাজেটে ঘাটতি দেখানো হতো, কারণ যেহেতু ওটা নাগরিক পরিষেবা, তাই ঘাটতি থাকবে। কিন্তু একটা বড় অংশ সে তো স্টেট গভর্নমেন্টের টাকাও অ্যালোকেট হয়ে আসে কলকাতা পুরসভা চালানোর জন্য। ফলে সেখানেও কিন্তু ক্লিয়ার পিকচার উঠে এলো না। কিন্তু কে মেয়রে থাকবেন, মেয়রের চেয়ারে বসবেন, কে থাকবেন না, এই নিয়ে তর্ক বিতর্ক আখেরে যে রাজনীতি বা যে দর্শনের জন্ম দিল, তা মনে হয় কলকাতা মানুষের কাছে খুব একটা কাম্য ছিল এমনটা মনে করছে না ওয়াকিবহাল।